ছাত্র জনতার তীব্র আন্দোলনের মধ্যে টিকে থাকার অনেক চেষ্টার পরেও শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার অনেক বড় একটা কারণ ছিল সেনাবাহিনীর একটা বার্তা, যা নির্ধারণ করে দেয় তার শেষ পরিণতি। গত এক মাসের বেশি সময় ধরে চলা কোটা বিরোধী আন্দোলন যখন শেষ পর্যন্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নিল, তখনও বল প্রয়োগ করে টিকে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা সরকার। কিন্তু শেষ পর্যন্ত তার মাটি কামড়ে ক্ষমতা ধরে রাখা সম্ভব হলো না, যদিও তিনি সব রকম চেষ্টাই করেছিলেন। ছাত্র জনতার উপর গুলি বর্ষণ, নির্যাতনের খড়গ চালাতে নির্দেশ দিয়েছেন। সোমবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে দেশ ছাড়েন গত 15 বছর ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনা। রবিবার যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দেশের মানুষকে মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে গণভবন ঘেরাওয়ের ঘোষণা দেন, সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়। রবিবার রাতেই জেনারেলদের নিয়ে বৈঠক করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ বৈঠকে কারফিউর মধ্যে সেনারা বেসামরিক লোকদের উপর গুলি না চালানোর সিদ্ধান্ত নেন। রাতে এই বৈঠকের পর সকালে শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি শেখ হাসিনাকে জানান, দেশজুড়ে জারি করা কারফিউ বাস্তবায়নে সেনারা অপারগতা প্রকাশ করেছে, কারণ সেনারা মাঠে থেকে দেখছে আসলে সত্যিটা কি। সেনাপ্রধানের এই কথায় সাফ জানিয়ে দেওয়া হয় যে শেখ হাসিনার প্রতি আর সেনাবাহিনীর সমর্থন নেই। তখনই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায়। তবুও শেষ চেষ্টা হিসেবে সোমবার সকালে প্রায় 1 ঘন্টা বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য চাপ দেন। তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে, সেটা তিনি কিছুতেই মানতে রাজি ছিলেন না। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না, সেটার জন্য অনেক ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাজোয়াজানে উঠে লাল রং দিয়ে দিচ্ছে, এরপরও কেন তারা কঠোর হচ্ছে না, সেটা নিয়েও রাগে ফেটে পড়েন তিনি। বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন বলেন তিনি। এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন, পুলিশ তো ভালো কাজ করছে। তখন আইজিপি উত্তর দেয়, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এমন রকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। বাকি শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকেও বোঝানোর চেষ্টা করা হয়, বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা সেটা কোনোভাবেই মানতে চাচ্ছিলেন না। তখন কর্মকর্তারা শেখ রেহানার সাথে আরেক রুমে আলোচনা করেন। তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সাথে আলোচনা করে, কিন্তু তবুও তিনি ক্ষমতা ধরে রাখতে অনড়। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সাথেও ফোনে কথা বলে একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সাথে কথা বলে। অবশেষে শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। যাওয়ার আগে তিনি একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য। এদিকে ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় 45 মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে। এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়। ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ উঠানো হয়। তারপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন শেখ হাসিনা।